আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা সবাই? আজকে আমাদের ট্রাইগোনোমেট্রি অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এই চ্যাপ্টারে কিন্তু সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা না করে কেউ সেকেন্ড ক্লাসটা করতে আইসো না। প্রথম ক্লাসটা ভালো করে শেষ করো, দেন তুমি সেকেন্ড ক্লাসে আসো। তবে আজকে আমরা নতুন কোনো কনসেপ্ট শিখবো না। আমরা প্রিভিয়াস ক্লাসে যা শিখছি অ্যান্ড ট্রাইগোনোমেট্রির আমাদের কিছু বেসিক নলেজ আছে, এই বেসিক নলেজ এবং প্রিভিয়াস ক্লাসের টুকটাক কনসেপ্ট এগুলোকে কাজে লাগায় আজকে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আজকের ক্লাসটা বেসিক্যালি প্রবলেম সলভিং ক্লাস বলা যায় আর কি। প্রচুর পরিমাণ ম্যাথ করব। এই যে দেখো, প্রথমে একটা টপিক আছে ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক মানে হলো হুবহু গত ক্লাসের কনসেপ্ট থেকে আমি এখানে দুইটা প্রবলেম নিছি, এই একটা প্রবলেম, এই একটা প্রবলেম। দেন ট্রাইগোনোমেট্রিক ফাংশনের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে কিভাবে সলভ করতে হয়, এইরকম আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিছি। দেন ট্যান বা কট যদি গুণ আকারে থাকে তখন কি করতে হয়। সো হোয়াট এভার, এইরকম আজকে বেশ কিছু প্রবলেম নিয়ে কিন্তু আমাদের লেকচারটা সাজানো। সো কোনোভাবেই লেকচারটা মিস করা যাবে না। তোমরা যারা যারা ক্লাসটা দেখতেছো কাইন্ডলি ইউটিউবের লিঙ্কটা তোমরা শেয়ার করে দিবা ফ্রেন্ডদের মাঝখানে। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে এই ক্লাস সংক্রান্ত যে আপডেট আছে ওই আপডেটের ভিডিওগুলা বা ওই আপডেটের পোস্টগুলা তোমরা শেয়ার করে দিবা, যেন ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের কাছে এই ক্লাসগুলো পৌঁছাতে পারে। ঠিক আছে, ওকে, সো লেটস গেট ইনটু দ্য ক্লাস। শুরুতেই আমরা টপিকটার নাম দিয়েছিল ফ্ল্যাশব্যাক। এটার কারণ হলো গত ক্লাসে শিখে আসছি এইরকম কনসেপ্ট থেকে আমরা এখানে দুইটা প্রবলেম সলভ করব। সো প্রবলেম নাম্বার ওয়ান, এখানে দুইটা কোয়েশ্চেন আছে। এখানে কিন্তু দুইটা সেপারেট কোয়েশ্চেন আছে। দেখো আমি তোমাকে আলাদা করে দিচ্ছি কোয়েশ্চেন দুইটা। এখানে কিন্তু এই একটা কোয়েশ্চেন এক নাম্বার, দেন এই আর একটা কোয়েশ্চেন। এখানে কিন্তু দুইটা কোয়েশ্চেন, দুইটা কিন্তু সেপারেট কোয়েশ্চেন। তার মধ্যে আমি তোমাকে সলভ করাই দেব বেসিক্যালি এক নাম্বারটা, প্রথমটা আমি তোমাকে সলভ করাই দিচ্ছি, আর এইটা তুমি এইচডব্লিউ করে ফেলো। তুমি এটা বাসায় নিজের মতো প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, সো প্রথম কোয়েশ্চেনটা আমাদের বলা আছে এবিসিডি চতুর্ভুজের কোণগুলো যথাক্রমে এ বি সি ডি হলে প্রমাণ করো যে কিছু একটা। শুরুতেই তোমাকে আমি একটা কথা বলে নিই। আচ্ছা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি কত? 540 ডিগ্রি বা 540 ডিগ্রি। তো এইভাবে তোমাকে যদি ষষ্ঠভুজ বা সপ্তভুজ, অষ্টভুজ এগুলোর মোট কোণের সমষ্টি বের করতে বলে, এইভাবে কিন্তু আসলে মুখস্থ রাখা একটু টাফ। সো এখানে আমরা একটা জেনারেল ফর্মুলা মনে রাখতে পারি। ফর্মুলাটা এরকম: একটি এন ভুজের মোট কোণের সমষ্টি is equal to n minus 2 into 180 ডিগ্রি। সো এখন যদি তোমাকে ত্রিভুজের তিন কোণের সমষ্টি বলে, তুমি n এর জায়গায় 3 বসায় দাও। 3 minus 2 মানে 1, 1 into 180 ডিগ্রি, কত? 180 ডিগ্রি। যদি তোমাকে চতুর্ভুজ বলে, n এর জায়গায় 4 বসায় দাও, 4 থেকে 2 গেলে 2, 2 আর 180 ডিগ্রি গুণ করলে 360 ডিগ্রি। এইভাবে তোমাকে যত ভুজি বলুক না কেন তুমি এই কনসেপ্ট থেকে কিন্তু মোট কোণের সমষ্টিটা বের করে ফেলতে পারবা। তুমি এখান থেকে মোট কোণের সমষ্টি বের করে ফেলতে পারবা। ওকে, সো এটা আমরা একটু আলাদা করে রেখে দিলাম। এইবার আসো, আমাদের বলছে কি চতুর্ভুজ। সেই কনসেপ্ট থেকে তাহলে আমরা বলতে পারি না চতুর্ভুজের চার কোণের মোট সমষ্টি বা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি। যখন চতুর্ভুজ বললো এন এর মান 4, সো এন এর মান 4 বসায় দাও। 4 থেকে 2 গেলে 2 into 180 ডিগ্রি, দ্যাট মিনস 360 ডিগ্রি হইল। তাহলে চতুর্ভুজের চার কোণের সমষ্টি আমরা জানলাম। এইবার আসো, কোয়েশ্চেনটা কি? cos a plus c divided by 2
প্লাস কজ বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে 0। লেফট সাইড নিয়ে কাজ শুরু করো তো বাবা, লেফট সাইড নিয়ে কাজ শুরু করো। কোশ্চেনটা দিল কজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে a প্লাস সি ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস কজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবং এই পুরো জিনিসটা এই দুইটা টার্মের যোগফল প্রুফ করতে বলছে 0। আচ্ছা আমরা একটু আগাবো। দেখো এখানে যে চতুর্ভুজ নিয়ে কথা বলা আছে, এই চতুর্ভুজের চারটা কোণ হইল এ বি সি ডি। সো চারটা কোণ যদি এ বি সি ডি হয় তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এটা আলাদা করে রেখে দেই, এটা আমাদের কাজে লাগবে। ওকে, সো এখানে যে চতুর্ভুজটা দেওয়া আছে চারটা কোণ হলো এ বি সি ডি। সো এই চারটা কোণের সামেশন কত, যোগফল কত, 360 ডিগ্রি। এবার তুমি একটু ধরে ধরে কাজ করো। আমরা যেটা করব এখানে যে কোনো একটাকে আমরা ভেঙে চুরমার করে ফেলবো, আর একটাকে আমরা ওর মতো রেখে দেবো। তুমি চাইলে প্রথমটাকে ভেঙে চুরমার করতে পারো, দ্বিতীয়টাকে আনচেঞ্জ রাখো, কিংবা তুমি দ্বিতীয়টাকে ভেঙে চুরমার করতে পারো, প্রথমটাকে আনচেঞ্জ রাখো, যে কোনো একটা কাজ করলেই হবে। আচ্ছা, তো আমরা প্রথমটাকে ঠিক রাখি। সো প্রথমটা ঠিক রাখি আমরা, এটা যেরকম ছিল সেরকমই থাক, গুড বয়। প্লাস দ্বিতীয়টাতে আমরা চেঞ্জ আনবো। এখন চেঞ্জটা আনবো কি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মানে যদি 360 ডিগ্রি হয়, তাহলে বি আর ডি, বি এবং ডি এই দুইটার যোগফল কি হবে 360। এই দুইটা রাইট সাইডে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 360 ডিগ্রি মাইনাস এ প্লাস সি। সো বি প্লাস ডির জায়গায় আমরা এবার তাই লিখবো, 360 ডিগ্রি মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই 2। ওকে নাইস, প্রথমটা যা ছিল তা থাক, একে নিয়ে আমাদের আর চিন্তার কোনো কারণ নেই, ওকে আমরা ডিস্টার্ব না করি। এবার তুমি এখানে দেখো 360 ডিগ্রিকে 2 দ্বারা যদি ডিভাইড করে দাও 180 ডিগ্রি। সো কজের ভিতরে 180 ডিগ্রি একটা মাইনাস, পরের টার্মটাকে 2 দ্বারা যদি ডিভাইড করে দাও এ প্লাস সি ডিভাইডেড বাই 2। এইবার ওই যে গত ক্লাসের কনসেপ্ট, 90 ডিগ্রি এর জোড় গুণিতক হলে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার কোনো চেঞ্জ হবে না, আর 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হলে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা কো ট্রাইগোনোমেট্রিক ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। ওই কনসেপ্ট আমরা ইউজ করবো এবার। তাহলে তুমি দেখো প্রথমটায় তো কোনো কাজ নাই, এ এর মতো থাকলো, 180 এটা 90 এর জোড় গুণিতক। সো নো ডাউট এখানে কজ যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন এর কোনো চেঞ্জ হবে না, ও ওর মতো থাকলো। এবার 180 বিয়োগ, হোয়াট ডাজ ইট মিন, 2 বার 90 গিয়ে একটু পিছাতে হবে। সো আমরা যদি কোয়াড্রেন্টটার দিকে একটু তাকাই, 2 বার 90 যেতে হবে আমাদের, একবার 90, 2 বার 90 গিয়ে মাইনাস মানে আমাদের একটু পিছাতে হবে। সো আমরা যদি একটু পিছাই তাহলে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টে ট্রাইগোনোমেট্রিক ফাংশন এটা কিন্তু নেগেটিভ, কজ নেগেটিভ। সো সামনে মাইনাস, দেন যে সূক্ষ্মকোণটা আছে ওই সূক্ষ্মকোণটা এ প্লাস সি ডিভাইডেড বাই 2। সো খেয়াল করে দেখছো সিমিলার ডাটা একটা পজিটিভ, সিমিলার ডাটা একটা নেগেটিভ। সো এরা দুইজন যদি কেটে যায়, দেন এইভাবে আসলে কেটে না দেওয়াই বেটার, এইভাবে কেটে দেওয়ার দরকার নেই। এইভাবে কেটে দিলে অনেকে ভুল বলতে পারে। সো তুমি এভাবেই রাখো, একটা সিমিলার ডাটা পজিটিভ, একটা সিমিলার ডাটা নেগেটিভ। একটা থেকে আরেকটা যদি চলে যায় তাহলে আউটপুট হিসেবে আসতেছে 0, অ্যান্ড দিস ইজ রাইট সাইড। রাইট সাইডে কিন্তু আমাদের 0ই প্রুফ করতে বলছে। বুঝলা? যদি বুঝো তাহলে এবার 2 নম্বর প্রবলেমটা তুমি নিজে করে ফেলবা, তুমি পারবা নিশ্চয়ই, নিজে করে ফেলবা। চলো আমরা পরের প্রবলেমে যাই, ওকে কি বলছে দেখো তো বাবা, কি বলছে। যদি এটা কেতাবুদ্দিন স্যারের যে পুরাতন বইটা ওই বইয়ে আছে, যদি x ইজ ইকুয়াল টু r sin থিটা প্লাস 45 ডিগ্রি এবং y ইজ ইকুয়াল টু r sin থিটা মাইনাস 45 ডিগ্রি হয়, তবে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মানটা বের করতে বলছে, তাই তো? আচ্ছা,
হুম হুম আচ্ছা তুমি দেখো, আমার চাইছে কার মান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান। গুড। এক্স মানে যদি আর সাইন থিটা প্লাস 45 ডিগ্রি হয়, তাহলে এক্স স্কোয়ার মানে কি, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি। সেম ভাবে ওয়াই স্কোয়ার মানে কি হবে, মাসি। ওকে, ওয়াই স্কোয়ার মানে কি হবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। দুইটার থেকে আর স্কোয়ার কমন নেওয়া যায়, নিয়ে ফেলি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে একটা থাকবে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি প্লাস আর একটা কি থাকবে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। আচ্ছা হলো তো এই পর্যন্ত। এখন কি করা যায়, কি করা যায়, ওকে দেখো, সুন্দর একটা ফরমেশন এখানে আনা যায়। আর স্কোয়ারটা ওর মতো বাইরে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। আমরা এবার যেটা করতে চাচ্ছি, সাইন স্কোয়ার ঠিক রাখলাম, এই টার্মটাকে আমি এইভাবে যদি লিখি, আচ্ছা একটা কাজ করো তো, বাইরে সেকেন্ড ব্র্যাকেটটাকে থার্ড ব্র্যাকেট দাও। এটার কারণ হলো আমি এই টার্মটাকে লিখবো কিভাবে দেখো, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, হ্যাঁ, প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি। দেখো তো এই টার্মটা, এই অ্যাঙ্গেলটুকুকে এইভাবে মডিফাই করা যায় কিনা, থিটা থিটার মতোই আছে, 90 থেকে 45 গেলে পজিটিভ 45, মিলতেছে, মিলছে তো তাই না। সো অ্যাঙ্গেলটাকে আমরা স্রেফ একটু মডিফাই করে লিখলাম, এরপরে যা ছিল তা ওরকমই থাক, সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। এখন কথা হলো ভাইয়া কেন এটা করলেন, তাই না, কেন এটা করলেন, দেখো এই লাইনটা লেখার পরে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কেন ওইটা করছে। আর স্কোয়ার থাকলো, থার্ড ব্র্যাকেট থাকলো, এইবার তুমি দেখো তো এটা 90-র জোড় গুণিতক না বিজোড় গুণিতক, এর সাথে কত গুণ আকারে আছে, 1 কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে, তার মানে এটা 90-র বিজোড় গুণিতক। আর এটা যদি 90-র বিজোড় গুণিতক হয়, সাইন স্কোয়ারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কজ স্কোয়ার হবে। এইবার কি আমরা কোয়াড্রেন্ট দেখব, এবার কিন্তু আমরা আর কোয়াড্রেন্ট দেখব না। কেন দেখব না, কারণ দেখো ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার পাওয়ার কিন্তু এখানে জোর স্কোয়ার। সো আউটপুটটা পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, স্কোয়ারের কারণে আলটিমেটলি কিন্তু মানে কোয়াড্রেন্ট চিন্তা করে আমরা নেগেটিভ সাইন পাই কিংবা পজিটিভ সাইন পাই, ডাজন্ট ম্যাটার, স্কোয়ারের কারণে আলটিমেট সবকিছু কি হবে, পজিটিভ। সো এখানে কোয়াড্রেন্ট দেখারই দরকার নাই, স্রেফ 90-র বিজোড় গুণিতক হওয়ার কারণে সাইন স্কোয়ারটা কজ স্কোয়ার হয়ে গেছে, তার সাথে থিটা মাইনাস 45 ডিগ্রি। আর ওইখানে কে আছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। ওকে, একটা হলো কজ স্কোয়ার, আচ্ছা আমি মনে হয় সাইন স্কোয়ার বলে ফেলছি, যাই হোক, একটা কজ স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি আর একটা সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। এখন একটা ছোট ছেলেও, একটা ছোট বাচ্চাও বুঝতে পারতেছে যে এখানে খুব সুন্দর একটা ফর্মুলা, একটা ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি, একটা ট্রাইগোনোমেট্রিক অভেদক এখানে চলে আসছে। সাইন স্কোয়ার এই পুরোটাকে যদি তুমি অ্যাঙ্গেল মেজার করো, এটা ওই সেম অ্যাঙ্গেলটা। সো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত, 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত, 1। সো আর স্কোয়ারের সাথে তাহলে কত গুণ আকারে আছে, 1 গুণ আকারে আছে, দ্যাট মিনস আর স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। আমাদের কিন্তু এখানে এই ভ্যালুটাই বের করতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত। তো বুঝে ফেলছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত, গ্রেট। সেকেন্ড কোশ্চেনটাও কিন্তু আমাদের ডান। তাহলে এখানে আমরা একটা সলভ করলাম, এখানে একটা সলভ করলাম, আমাদের ফ্ল্যাশব্যাকের কাহিনী শেষ। এবার আমরা একটু নতুন নিয়মের দিকে প্রসিড করব। টপিকের নাম কি, টিএফ স্কোয়ারের ধারা, টিএফ ফর ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ওকে, টিএফ ফর
ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সো আমরা এখানে এমন সিরিজগুলো নিয়ে কথা বলবো যেখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের উপরে স্কোয়ার থাকবে এবং সবগুলো সামেশন আকারেই থাকবে। যেমন তুমি এই ম্যাথটা দেখো, কজ স্কোয়ার মানে কজ যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন তার উপরে স্কোয়ার। এরপরে এই ম্যাথটা দেখো, সবগুলা সাইনের উপরে স্কোয়ার এবং সব সামেশন আকারে আছে। এরপরে এখানে দেখো সবগুলা সাইনের উপরে স্কোয়ার, এখানে দুইটা সাইনের উপরে স্কোয়ার, দুইটা কজের উপরে স্কোয়ার, হোয়াট এভার, মানে এখানে আবার সেক কটের উপরে স্কোয়ার, হোয়াট এভার। সো মোরাল অফ দ্য স্টোরি হলো আমরা এমন ম্যাথগুলো নিয়ে এখানে কথা বলবো যে ম্যাথগুলোতে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের উপরে স্কোয়ার থাকবে, দেন ওগুলো যোগ আকারে থাকবে, ইন মোস্ট অফ দ্য কেসে যোগ আকারে থাকবে, আর কিছু কিছু ম্যাথে বিয়োগও থাকতে পারে। আচ্ছা, এখন কথা হলো ম্যাথগুলো করব কিভাবে। প্রথম কথা, অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে চিন্তা করবা, ডিগ্রিতে লিখবা না। আমি কিন্তু কোথাও বলি নাই যে অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে লিখবা, আমি এখানে লিখে দিছি কি অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে চিন্তা করবা। ওকে ফাইন। দেন 90 ডিগ্রি এর গুণিতকে ভাঙিয়ে কাপলিং করব, এই কথাটা নিয়ে আমি আপাতত বলবো, তুমি প্যারা নিও না এই কথাটা নিয়ে, কারণ তোমার বুঝতে অসুবিধা হবে। 90 ডিগ্রি এর গুণিতকে ভাঙিয়ে কাপলিং করব, এই কথাটা নিয়ে তুমি আপাতত প্যারা নিও না। দুই একটা প্রবলেম সলভ করার পরে তুমি এমনি এটা বুঝতে পারবে। এরপর তোমার খুবই ইম্পর্টেন্ট এই কথাটা, আমাদের আলটিমেট টার্গেট কি থাকবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কিংবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মানে এই যে ত্রিকোণমিতিক অভেদ তিনটা পরিচিত আছে না, এই তিনটা ট্রাইগোনোমেট্রিক অভেদের সাথে তো তোমাদের পরিচয় আছে। আমাদের আলটিমেট টার্গেট থাকবে এই ফরমেশনগুলোতে নিয়ে আসা, কারণ আমরা যখনই এই ফরমেশনগুলোতে নিয়ে আসবো তখনই কিন্তু চট করে এগুলোর এগেইনস্টে আমরা মান বসাই দিতে পারবো 1, বুঝলে? ওকে ফাইন। এবার তুমি আসো। প্রথম কোশ্চেনটা খুব ইজি একটা কোশ্চেন নিয়েছি, এটা প্রত্যেকটা স্যারের বইয়ে আছে, সকল স্যারের বইয়ে এই ম্যাথ আছে। আমাদের প্রথম কথা কি ছিল, কোনগুলোতে ডিগ্রিতে চিন্তা করি, বাট ফরচুনেটলি তুমি দেখো এখানে কোনগুলো অলরেডি ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে তোমার এখানে আর এক্সট্রা হ্যাসেল নেওয়ার, এক্সট্রা প্রেশার নেওয়ার কিছু নাই। তুমি স্রেফ ম্যাথটা তুলে ফেলো। cos স্কয়ার 25 ডিগ্রি, 10 10 করে বাড়তেছে, cos স্কয়ার 35 ডিগ্রি, cos স্কয়ার 45 ডিগ্রি, cos স্কয়ার 55 ডিগ্রি প্লাস cos স্কয়ার 65 ডিগ্রি। ওকে, 10 10 করে ইনক্রিজ হয়েছে। এইবার আমাদের টার্গেট কি, যেহেতু এটা cos স্কয়ার, সো cos স্কয়ার থেকে তুমি কিন্তু কোনোভাবে ট্যান, কট বা সেক, কোসেক এগুলো আনতে পারবা না। তুমি cos স্কয়ার থেকে কিন্তু sin স্কয়ার আনতে পারবা। এটার কারণ আমরা গত ক্লাসে বলছিলাম, সাইন যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এর কো ট্রাইগোনোমেট্রিক ফাংশন cos কিংবা cos এর sin, ট্যানের কট কিংবা কটের ট্যান, সেকের কোসেক কিংবা কোসেকের সেক। দ্যাট মিনস তুমি কোন একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে 90 এর জোড় বা বিজোড় গুণিতকে ভাঙায়া কিন্তু ওইটার কো ট্রাইগোনোমেট্রিক ফাংশনে যেতে পারো। আর cos এর কো ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে sin, তার মানে আমরা এখানে কিছু cos কে 90 ডিগ্রির বিজোড় গুণিতকে ভাঙিয়ে আমরা কিন্তু কো ট্রাইগোনোমেট্রিক ফাংশন sin স্কয়ারে যেতে পারবো। এখন কথা হলো ভাঙাবো কোনগুলোকে। এই ম্যাথটা আমি তোমাকে আগে টার্গেটটা ফিক্স করে দিই, তারপরের ম্যাথগুলোতে তুমি বুঝতে পারবা তোমার টার্গেট কি। এটা একটা টার্গেট থাকবে, এটা একটা টার্গেট থাকবে, এটাকে নিয়ে কোনো কথাই বলবো না, কারণ এটার মান আমরা জানি। এটা আমাদেরকে যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা কিন্তু জানা ভ্যালু। ওকে, সো এইবার তুমি খেয়াল করো, cos স্কয়ার 25 ডিগ্রি থাকলো, এ আমার টার্গেট না। cos স্কয়ার 35 ডিগ্রি থাকলো, এও কিন্তু আমার টার্গেট না। দেন cos স্কয়ার 45 ডিগ্রি থাকলো, এও কিন্তু আমার টার্গেট না। আমার টার্গেট একে আমি বানাইতে যাচ্ছি sin স্কয়ার। এখন আমি কেন এটাকে টার্গেট করলাম তুমি খেয়াল করে দেখো তো, আমি 90 থেকে এটাকে যদি বিয়োগ করি এইটা পাবো, কিংবা 90 থেকে একে যদি বিয়োগ করি এটা পাবো। সো আমার কাছে আগের থেকেই আছে 35, সো এটাকেও আমি যদি 35 বানাইতে চাই, আমি লিখবো কি cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস
35 ডিগ্রি। এতে করে কি হইলো জানো, প্রথমত অ্যাঙ্গেলটা ঠিক থাকলো, 90 থেকে 35 গেলে 55, আর দ্বিতীয়ত 90-র বিজোড় গুণিতকের কারণে এই কজ স্কয়ারটা হয়ে যাবে সাইন স্কয়ার। তখন আমি এই কজ স্কয়ার 35 এর সাথে এইখানকার সাইন স্কয়ার 35 কে এই প্রথম আবেদকটার সাথে মিলাতে পারবো। বুঝতে পারলে? সেম ভাবে তুমি পরেরটাকে কি লিখবে, কজ স্কয়ার এর জোড়া কোথায় পড়ে আছে, এই যে শুরুতে, কারণ 90 থেকে তুমি 25 বাদ দিলে 65 হয়। সো এটা হবে কজ স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। বুঝে আসছে? এবার তুমি দেখো তো কি হচ্ছে। প্রথম তিনটা টার্ম নিয়ে আমাদের চিন্তা করার কোনো মানেই নেই, এরা এদের মতো থাকবে। 90-র বিজোড় গুণিতক কজ স্কয়ারটা সাইন স্কয়ার হয়ে যাবে, আর যেহেতু স্কয়ার আছে পাওয়ার জোর, সো আমাদের কোয়াড্রেন্ট নিয়ে এখানে চিন্তা ভাবনা করার কোনো মানেই হয় না, সব পজিটিভ হয়ে যাবে। সো এটা হবে প্লাস সাইন স্কয়ার 35 ডিগ্রি। সেম ভাবে এইটা কি হয়ে যাবে, প্লাস 90-র বিজোড় গুণিতকের কারণে কজ স্কয়ার হয়ে যাবে সাইন স্কয়ার, তার সাথে 25 ডিগ্রি। প্রথম ম্যাথের জন্য আমি একটু জোড়াগুলো একসাথে করে দেখাই দিই। তাহলে কজ স্কয়ার 25 ডিগ্রি এর জোড়াকে একদম শেষেরটা সাইন স্কয়ার 25 ডিগ্রি, ফাইন। দেন কজ স্কয়ার 35 ডিগ্রি এর জোড়াকে শেষের আগেরটা সাইন স্কয়ার 35 ডিগ্রি। একবারে শেষে আমি কাকে লিখবো, যে সিঙ্গেল ভদ্রলোক আছে ওই সিঙ্গেল ভদ্রলোককে। লেখা শেষ। এইবার তুমি আসো তো, এই জোড়াটার মান কত, 1 না? তাই তো, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মান 1, ওই তো দেয়া আছে। দেন এই জোড়াটার মানও কত, 1। তাহলে 1 1 লিখে ফেললাম, 1 প্লাস 1। ফাইনালি শেষে যে ভদ্রলোক আছে এনার মান বলো। কস 45 ডিগ্রির মান কিন্তু 1 ডিভাইডেড বাই √2। তাহলে এটাকে যদি স্কোয়ার করে দেওয়া হয়, কজ স্কোয়ার 45 ডিগ্রির মান কত, 1 ডিভাইডেড বাই √2 এর স্কোয়ার, দ্যাট মিনস হাফ। এবার যোগ করো, 2 এবং হাফ যদি যোগ করা হয় তাহলে অ্যান্সার হবে 5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। আমি বলবো পরের ম্যাথটায় তোমরা যাওয়ার আগে তুমি ভিডিওটা একটু টেনে দাও, একটু তুমি রিভার্স টেনে দাও, দিয়ে তুমি আমি যা শুরু থেকে বলছি এটা তুমি আরেকবার একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে চলো। এইটা একটু পরে সলভ করি, তার আগে এইটাকে একটু সলভ করি। দেখো তো, শুরুতেই বলে দিছিলাম কিন্তু কোনগুলোকে ডিগ্রিতে চিন্তা করব। গুড। এই কোনগুলো কিন্তু ডিগ্রিতে দেয়া নাই, কোনগুলো রেডিয়ানে দেয়া আছে, দ্যাট মিনস পাই দিয়ে কিন্তু প্রকাশ করা আছে। আর পাইকে যদি আমরা ডিগ্রিতে নেই তাহলে 180 ডিগ্রি। সো আমরা যেটা করব, আমরা ফার্স্টে কোশ্চেনটা তুলে নেব, সাইন স্কোয়ার পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 12। অর্ডার ধরতে পারছো, 2 2 করে ইনক্রিজ হচ্ছে। সো পরেরটা হলো সাইন স্কোয়ার 7 পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 9 পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 11 পাই বাই 12 তোলা হইল। এবার শোনো, আমি কিন্তু বলছি কোনগুলোকে ডিগ্রিতে চিন্তা করো। সো চিন্তা করার জন্য তুমি তোমার খাতায় যেটা করতে পারো, প্রত্যেকটা রেডিয়ানের ডিগ্রি মানটা উপরে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো, কাজ শেষ হয়ে গেলে মুছে দেবা। সো আমরা একটু দেখতে চাই এখানে ডিগ্রি মানগুলো কি আসে। ওকে, একটু দেখতে চাই আমরা। প্রথমটা পাই বাই 12, দ্যাট মিনস 180 ডিভাইডেড বাই 12 কত আসে দেখো তো।
ডিগ্রি মোডে আছে, গ্রেট। 180 ডিভাইডেড বাই 12 কত? 15 ডিগ্রি, তাই তো? সো আমরা একটু লিখে রাখতে চাই, এটা 15 ডিগ্রি। তোমরা খাতায় একটা পেন্সিল দিয়ে লিখবে, পরে মুছে দেবে। ওকে, এইটা কত? 3টা π/12, এটা শুধু π/12 15, সো এটা 3 π/12। এখন π/12 মানে যদি 15 হয়, 3 π/12 মানে কি? 3 15 45। সেম ভাবে 5 π/12, 12 হয়নি, 12 ভুল করা যাবে না। ওকে, সো 5 π/12, 5 π/12 মানে 5 বার π/12। সো π/12 মানে যদি 15 হয়, 5 15 75 ডিগ্রি, 7 15 105 ডিগ্রি। এবার তুমি বুঝতে পারতেছো তো কত করে করে পারতেছে? 15 30 বেড়ে 45, আরো 30 বেড়ে 75, আরো 30 বেড়ে 105, আরো 30 বেড়ে কত হইতো? 135, আরো 30 বেড়ে লাস্টেরটা গিয়ে কত হইতো? 165। বুঝলে? এইবার শোনো, এইবার কাপলিং করব, এইবার কথা কাজে লাগবে। 90 ডিগ্রির গুণিতকে ভাঙি, আমি কিন্তু বলিনি জোড় না বিজোড় গুণিতকে। ম্যাথ উইল বি সেজ, কোশ্চেন আমাকে বলবে যে আমাকে 90-র জোড় গুণিতকে না বিজোড় গুণিতকে ভাঙাতে হবে। যেমন এইটাতে সবগুলাই কজ স্কোয়ার ছিল, আমার কিছু সংখ্যক সাইন স্কোয়ার বানাতে হচ্ছিল, এই জন্য আমি 90-র বিজোড় গুণিতকে ভাঙায়া কিছু কজ স্কোয়ারকে সাইন স্কোয়ার বানাই নিছি। এখানেও সেম জিনিস, সবগুলো সাইন স্কোয়ারে আছে, তার মধ্যে কিছু সংখ্যক আমার কজ স্কোয়ার আনতে হবে, তাছাড়া তো ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই অভেদকটা মিলবে না। সো কিছু সংখ্যককে কজ স্কোয়ার বাড়ানোর জন্য এবারও কিন্তু আমার 90-র বিজোড় গুণিতকে ভাঙাতে হবে। এখন আমি কিভাবে ভাঙাবো? তুমি দেখো তো, আমি 105-কে 90 প্লাস 15 বলতে পারি, 135-কে 90 প্লাস 45 বলতে পারি, 165-কে 90 প্লাস 75 বলতে পারি না? পারি তো। তার মানে আমরা 15 দিয়ে 105-কে কাপলিং করব। বুঝতেছো বিষয়টা? 45 দিয়ে 135-কে কাপলিং করব, এন্ড দেন 75 দিয়ে 165-কে কাপলিং করব। তুমি কালার ম্যাচ করে নিও। 15 দিয়ে 105-কে, 45 দিয়ে 135-কে, 75 দিয়ে 165-কে। এবার লিখবো। শোনো, কোনো কারণে লেখার সময় কিন্তু আবার ডিগ্রিতে লেখা যাবে না, লেখার সময় রেডিয়ানেই লিখতে হবে। সো প্রথম জন ঠিক থাকলো, সাইন স্কয়ার পাই ডিভাইডেড বাই 12। দ্বিতীয় জন ঠিক থাকলো, সাইন স্কয়ার 3 পাই ডিভাইডেড বাই 12। তৃতীয় জন ঠিক থাকলো, সাইন স্কয়ার 5 পাই ডিভাইডেড বাই 12। এইবার তো খেলা শুরু। সো আমরা 15 দিয়ে 105-কে কিভাবে লিখতে পারি? 90 প্লাস 15। সো সাইন স্কয়ার থাকলো 90 প্লাস 15। এখন 90 এর রেডিয়ান মান কি? পাই বাই 2 প্লাস 15, আর 15 এর রেডিয়ান মান তো আমরা শুরুতেই দেখছি পাই বাই 12। চিন্তা করতেছি ডিগ্রিতে, বাট লিখতেছি রেডিয়ানে। এবার তুমি যোগ করে দেখো তো এই ব্যাটা মেলে কিনা। এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে লসাগু 12, 6 পাই আর পাই মিলে 7 পাই। বুঝলো বিষয়টা? দেন প্লাস এটা 135, তাকে লিখবো কি 45 প্লাস 90। ওকে, সো সাইন স্কয়ার থাকলো 90 প্লাস 45। এখন 90 রেডিয়ান মান কি? পাই বাই 2 প্লাস 45, 45 এর রেডিয়ান মান কি? 3 পাই বাই 12, 3 পাই বাই 12। এখন তুমি তোমার মনের আত্মবিশ্বাসের জন্য মিলাই দেখো এটা মেলে কিনা। লসাগু 12, 6 পাই আর 3 পাই মিলে 9 পাই। সো তুমি এবার বুঝতে পারতেছো শেষেরটা তাহলে কি হবে। সাইন স্কয়ার থাকলো 165 মানে 90 প্লাস 75। এখন 90 মানে পাই বাই 2 প্লাস 75 মানে কত? 5 পাই বাই 12 হইল। এখন আর তোমার অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। প্রথম তিনজন যেরকম ছিল সেরকম থাক, পরের গুলোতে যাও। এটা 90-র জোড় গুণিতক, কারণ পাই বাই 2 মানে 90, এর সাথে কত গুণ আকারে আছে? 1। সো সরি, জোড় গুণিতক না, বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক, অড মাল্টিপ্লায়ার। সো 90-র বিজোড় গুণিতক, সাইন স্কয়ারটা চেঞ্জ হয়ে হবে কজ স্কয়ার, স্কয়ার আছে, অন্য কোনো কিছু দেখার কোনো সুযোগ নেই। পাই বাই 12 সেম ভাবে এখানে আমরা পাবো কজ স্কয়ার
3π/12 অ্যান্ড শেষেরটা আমরা কি পাবো cos স্কয়ার 5π/12। এবার তুমি কাপলিং করো, আমার মনে হয় না তোমাকে কাপলিং করে দিতে হবে, তুমি কালার ম্যাচ করো তাহলেই বুঝতে পারবা। sin স্কয়ার π/12 এর কাপলকে cos স্কয়ার π/12, নাইস। দেন sin স্কয়ার 3π/12 এর কাপলকে cos স্কয়ার 3π/12, সুন্দর, অসাধারণ। sin স্কয়ার 5π/12 এর কাপলকে cos স্কয়ার 5π/12। এখানে কোনো সিঙ্গেল ভদ্রলোক নাই, সো তিনটা কাপল, প্রত্যেক কাপলের মান 1, এই দুটা মিলে 1, এই দুটা মিলে 1, এই দুটা মিলে 1, সো তিনটা 1 যদি যোগ করা হয় তাহলে রেজাল্ট আলটিমেটলি 3, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। এটা কেতাবউদ্দিন স্যারের বইয়ে একটা ম্যাথ, এই ম্যাথটার ইম্পর্টেন্স দিয়ে দিই, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। গ্রেট, সো পরেরটাই যাও, এটাও কেতাব স্যারের বইয়ের। এটা সহজ, কোয়েশ্চেনটা তুলি আগে। sin স্কয়ার 17π/18 প্লাস sin স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 37π/18 প্লাস cos স্কয়ার 3π/8। এইবার শোনো মজার বিষয়, আগে তো বলছি অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে চিন্তা করো, তোমরা খাতায় তো পেন্সিল দিয়ে লিখবে, আমি এখানে অন্য কালার দিয়ে লিখে রাখতেছি। 17π/18 মানে কি 17 × 180/18, দেখো তো কত আসে রে বাবা, 17 × 180 /18, 170। ওকে, সো প্রথমটা আমরা পেলাম কত, 170, 5π/8, 5 × 180 কি হলো, মাছি কোথাও বসছে, এই বেটা। ওকে, 5 × 180 /8, 5π/8 কত আসে, 112.5। সো আমরা 5π/8 এর জায়গায় লিখবো 112.5 ডিগ্রি। 37π/18, 37π/18 কত আসলো, 370, 370, গ্রেট। পরেরটা 3π/8, 3π/8, 67.5, 67.5। একটু ধৈর্য নিয়ে দেখো, একটু পেশেন্স রাখো, প্রথম দিকে জিনিসগুলো একটু অধৈর্য লাগতে পারে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝে গেলে, মাথায় ঢুকে গেলে আর খারাপ লাগবে না। এখন বিষয় হলো, এখানে কি সবগুলো সাইন স্কয়ার, তা কিন্তু না, সবগুলো কজ স্কয়ার, তাও না, দুটা সাইন স্কয়ার আছে, দুটা কজ স্কয়ার আছে, তার মানে তোমার এমন কোনো এখানে কিচ্ছা কাহিনী নাই যে সবগুলো সাইন স্কয়ার থেকে কিছু কজ স্কয়ার বানাতে হবে, বা সবগুলো কজ স্কয়ার থেকে কিছু সাইন স্কয়ার বানাতে হবে, এরকম কোনো বিষয় নেই। মানে কোট্রাইগোনোমেট্রিক ফাংশনে যাওয়ার কোনো কিচ্ছা কাহিনী এখানে নাই। তোমার এখানে স্রেফ দুইটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে, দুইটা তারই কোট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে। তাহলে আমরা চেঞ্জ যেহেতু করব না, 90-র বিজোড় গুণিতকে নেব নাকি জোড় গুণিতকে নেব, নো ডাউট এবার কাপলিং করার জন্য আমরা 90-র জোড় গুণিতকে নেব। এখন 90-র জোড় গুণিতক কি, 180, 90-র জোড় গুণিতক 180। সো 180 দিয়ে দেখো তো এটাকে লেখা যায় কিনা, যায় না। 180-র সাথে 170 যদি যোগ করি, 180-র সাথে 170 যদি যোগ করি, 370 কি হয়, 180 যোগ 170 350 হয়, হয় না। সো 180-র সাথে এটাকে যোগ করে এটা পাচ্ছি না, ফাইন। এরপরে 90-র জোড় গুণিতক কোনটা, 360, 360-র সাথে এইটা যোগ করলে বা বিয়োগ করলে কোনোভাবে এটা পাওয়ার চান্স নেই।
360 পরে কত? 360 পরে 360 এরপরে হইল 720। 720 থেকে এটা বিয়োগ করে দেখো তো এটা আসে কিনা। 720 মাইনাস 170 550 না 720 কি আচ্ছা 180, এটা হলো 2 ইন্টু 90 360, এটা হলো 4 ইন্টু 90 তাহলে 6 ইন্টু 90 আচ্ছা ও 540 540 মাইনাস 170 370 কিন্তু চলে আসছে। 540 থেকে 170 বিয়োগ করলে 370। তাহলে আমরা এই 370 কে 170 এইটা দিয়ে কিন্তু কাপলিং করতে পারবো। ঠিক আছে, কেমনে? 540 মানে 6 ইন্টু 90, তার থেকে যদি 170 কে বিয়োগ করি তাহলে এটা পাওয়া যাবে। সো এইবার আসো পরেরটায়। এটা খুবই সহজ, 180 থেকে এবারটাকে বিয়োগ করলে কিন্তু এবারটা পাওয়া যায়। 180 থেকে অবশ্যই 90-র জোর গুণিতক নিয়ে ভাবো। তাহলে দাঁড়াচ্ছে কি, এটা আনচেঞ্জ রাখবো, সাইন স্কোয়ার 17 পাই ডিভাইডেড বাই 18 প্লাস ইনিও আনচেঞ্জ থাকবে, সাইন স্কোয়ার 5 পাই ডিভাইডেড বাই 8 প্লাস। এইবার এটাতে কি যেন বলছিলাম, 370 পাচ্ছি কিভাবে? 540 থেকে 170 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 370। সো 540 মানে কি 90-র জোর গুণিতক 6 ইন্টু 90 মানে 6 পাই বাই 2। তাহলে আমরা লিখতে পারতেছি কি cos স্কয়ার থাকলো 6 পাই বাই 2। 6 নং 54 540 540 6 পাই বাই 2, তার থেকে বিয়োগ হবে 170, আর 170 মানে তো আমরা জানি 17 পাই বাই 18। এবার তুমি দেখো তো আসলেই এটা মিলতেছে কিনা। লসাগু 18, ফাইন, গ্রেট। 6 নং 54 থেকে 17 গেলে 37। ওকে, ক্লিয়ার। প্লাস পরেরটা cos স্কয়ার ঠিক থাকলো, এটা তো সহজ। 67.5 কে লেখা যায় 180 মাইনাস 112.5, আর 180 মানে হইলো আবারও আছে বদমাইশ। 180 মানে হইলো 2 ইন্টু 90 বা 2 পাই বাই 2, তার থেকে বিয়োগ হবে 112.5 মানে 5 পাই বাই 8। এখন ঘটনা আসলেই ঠিক ঘটছে কিনা তার জন্য তুমি এবার একটু ক্যালকুলেশন করে দেখো। লসাগু 8, ওকে মিলে গেছে। 8 থেকে 5 গেলে 3 পাই, গ্রেট। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারতেছি? প্রথম দুইজন যা ছিল তা থাকলো, 90-র জোর গুণিতক, সো cos স্কয়ার আনচেঞ্জ থাকবে। এখানে তো আর কোয়াড্রেন্ট দেখার কিছু নেই কারণ পাওয়ারটা জোর, তার সাথে 17 পাই ডিভাইডেড বাই 18। সেম ভাবে পরেরটা কি, cos স্কয়ার 5 পাই ডিভাইডেড বাই 8। এবার আর মনে হয় না তোমাকে জোড়া মিলায় দেয়া লাগবে, এই যে, আর এই ভদ্রলোকের জোড়া এই যে, সুন্দর, আর এই যে এই ভদ্রলোকের জোড়া এই যে, দুই জোড়া, প্রত্যেক জোড়ার মান 1, সো 1 আর 1 মিলে 2, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে দেখলে আমরা কিছু ম্যাথ সলভ করছি যেগুলোতে সবগুলো একই রকম ট্রাইগোনোমেট্রিক ফাংশনে ছিল। সো কিছু জিনিসকে আমরা কো ট্রাইগোনোমেট্রিক ফাংশনে চেঞ্জ করে নিছি। আবার এখন একটা প্রবলেম সলভ করলাম যেখানে অলরেডি দুইটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর দুইটা কো ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে। সো এখানে কাপলিং করার জন্য আমরা কিন্তু 90 ডিগ্রি মানে পাই বাই 2 এর জোর গুণিতকের কনসেপ্ট খাটাইছি। দেন পরের প্রবলেমটা দেখো, যশোর বোর্ডে আসছে 2006। এটা একটু চেঞ্জ করে দিছে, এটা এরকম সাইন স্কয়ার কজ স্কয়ার মানে র্যান্ডম ম্যাথের মতো দেয়নি, এটা সেক কট এই টাইপের দিছে। আচ্ছা, তুমি এবার আমাকে বলো, তুমি যদি সেক স্কয়ার দুইটাকে ট্রাইগোনোমেট্রিক ফাংশন ধরো, তাহলে অভেদ মেলানোর জন্য তোমার আর লাগবে কি?
কট স্কোয়ার, কারণ কি অভেদ কি সেক স্কোয়ার, সরি কট স্কোয়ার না ট্যান স্কোয়ার, কারণ আমাদের অভেদের ফর্মুলাটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি অভেদ মিলানোর জন্য এখানে সেক স্কোয়ার গুলাকে ঠিক রাখলে কট স্কোয়ার গুলাকে তোমার ট্যান স্কোয়ার বানাইতে হবে, কিংবা কট স্কোয়ার গুলা ঠিক রাখলে অভেদ মেলানোর জন্য সেক স্কোয়ার গুলাকে তোমার কোসেক স্কোয়ার বানাইতে হবে। সো আমরা যে কোনো একটা করলেই কিন্তু হচ্ছে। আমরা আগে কোশ্চেনটা তুলি। সেক স্কোয়ার 14 পাই ডিভাইডেড বাই 17 মাইনাস সেক স্কোয়ার 39 পাই ডিভাইডেড বাই 17 প্লাস কট স্কোয়ার 41 pi divided by 34 minus cot square 23 pi divided by 34। সো প্রথম কাজ আমাদের যেটা সেটা আমরা করে ফেলি, অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে চিন্তা করি। 14 pi by 17, 14 into 180 divided by 17, 148.23 এর পরে 5 আছে না, এই জন্য আমরা কি লিখবো, এটা 148.24 আসুক না, দশমিক আসুক, নো প্রবলেম। 148.24 ডিগ্রি একটা গেল। 39 পাই বাই 17, 39 পাই ডিভাইডেড বাই 17, 94 এর পরে 1 আছে, সো 94 ঠিক থাকবে। 412.94, 412.94 ডিগ্রি। 41 পাই বাই 34, 41 পাই ডিভাইডেড বাই 34, 217 এটা 06 হবে, কারণ 8 আছে, সো 8 পর্যন্ত 8 থেকে যদি বাদ দিতে চাও 5টা 6 হয়ে যাবে। 217.06, 217.06, 23 পাই বাই 34, 23 into 180 divided by 34, 121.76, 121.76 ডিগ্রি। এইবার দেখো যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝতে পারছো, এই 94 এর সাথে 0.06, তাহলে একটা পূর্ণ সংখ্যা মিলে যাওয়ার ভাব আছে। তাহলে 24 এর সাথে 76, তাহলে কাপলিং এইটা দিয়ে এইটা হবে, এইটা দিয়ে এইটা হবে। এখন বিষয়টা হলো কাপলিং করার সময় তুমি এখানে 90 জোড় না বিজোড় গুণিতকে ভাঙাবে, তাই না? এই দুটোকে যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশন চিন্তা করো, তাহলে অভেদ মেলানোর জন্য এই দুটো কি হতে হবে, ট্যান স্কয়ার। মানে তোমার এবার কটের কোট্রাইগোনোমেট্রিক ফাংশন ট্যান লাগবে, আর তুমি যদি কটের কোট্রাইগোনোমেট্রিক ফাংশন ট্যান আনতে চাও, তাহলে নো ডাউট এগুলোকে 90 বিজোড় গুণিতকে ভাঙাতে হবে। এখন তুমি 90 বিজোড় গুণিতকে কিভাবে ভাঙাতে পারো, তাই না? সো 90 বিজোড় গুণিতকে তুমি কিভাবে ভাঙাতে পারো? নাম্বার 1, তুমি এটা বুঝছো, এটা দিয়ে এটাকে লিখবা। সেটা কিভাবে লেখা যেতে পারে দেখো তো। শুধু 90 এর সাথে এটা যোগ করলে এটা কোনোদিন পাওয়া যাবে না। সো প্রথম বিজোড় গুণিতকটা চলে গেল 1 into 90, এরপরের বিজোড় গুণিতকটা কি 3 into 90 মানে 270, 270 থেকে এটা বিয়োগ করে দেখো তো এটা আসে কিনা। 270 থেকে 148.24, 270 minus 148.24, 121.76 মিলে গেছে। 121.76, তার মানে আমার একটা কাজ হলো 270 বা 3 into 90 তার থেকে বিয়োগ করব 148.24, তাহলে কিন্তু আমরা এইটা পেয়ে যাবো। এইটা আমাদের একটা খেলা। এন্ড দেন এটা দিয়ে এটাকে প্রকাশ করব, বাট 90 এর বিজোড় গুণিতকে। এখন 90 এর বিজোড় গুণিতক কি? শুধু 90, শুধু 90 এর সাথে এটা যোগ বা বিয়োগ করলে এটা হতে পারে না। এরপরেরটা কি 3 into 90, 270, 270 থেকে এটা যোগ বা বিয়োগ করলে হতে পারে না। এরপরেরটা কি 5 into 90, 450, তাও হবে না। 7 into 90, 7 9 63 মানে 630, 630 থেকে 412.94 বিয়োগ করো তো। 630 মাইনাস 412.94
কত আসে? 217.06। এক্স্যাক্টলি একটা আছে 217.06। তার মানে তোমার আরেকটা ঘটনা কি, 630 বা 7 × 90, 7 নং 63, তার থেকে বিয়োগ করব 412.94 ডিগ্রি। এটা একটা ঘটনা হবে, তখন পাবো হলো এটা নেই। বুঝছো? সো এই দুইটা এবার চিন্তা করো। বুঝছো? একটু জাস্ট শুরুর দিকে একটু জাস্ট মাথা খাটাইতে হবে। তাহলে এবারটা ঠিক রাখো, sec স্কোয়ার 14 পাই ডিভাইডেড বাই 17 মাইনাস, এবারটাও ঠিক রাখো, sec স্কোয়ার 39 পাই ডিভাইডেড বাই 17 প্লাস, এবার এটার জন্য কি দিয়ে প্রকাশ করছে? 630 মাইনাস, সো কট স্কোয়ার থাকলো 630 মানে হইল 7 ইন্টু পাই/2, 7 9 63। হ্যাঁ, সো 630 থেকে বিয়োগ করতে হবে 412.94। 412.94 কত ছিল? 39 পাই/17, 39 পাই/17। এখন আদৌ মিলছে কিনা, আদৌ মিলছে কিনা তুমি এবার একটু যোগ বিয়োগ করে দেখো। লসাগু 17 দুগুণা 34, ঠিক আছে, লসাগু 17 দুগুণা 34, এটার থেকে এটা বিয়োগ করো। ওকে, হ্যাঁ মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে। পরেরটায় যাও, মাইনাস কট স্কোয়ার ঠিক থাকলো 171.76 জন্য কিভাবে পাইছে? 270 থেকে বিয়োগ করেছে। 270 মানে কি? 3 ইন্টু পাই/2, 3 নং 27, 270, তার থেকে বিয়োগ হবে 148.24 মানে 14 পাই/17। সো মাইনাস 14 পাই/17। এইবারও তুমি দেখো তো মিলে কিনা। লসাগু 34, ঠিক আছে, 51 থেকে 28 গেলে, ঠিক আছে, 51 থেকে 28 গেলে 23, ফাইন, মিলে গেছে। এইবার আসো, সো বুঝছো তো বিষয়টা? সো ফার্স্ট অফ অল আমার সেক স্কোয়ার গুলোকে ঠিক রেখে যদি অভেদ মিলাতে চাই, বাকি দুটো ট্যান স্কোয়ার হতে হবে। আর ট্যান স্কোয়ার হওয়ার জন্য বা এই কট স্কোয়ারের কোট্রাইগোনোমেট্রিক ফাংশন ট্যান স্কোয়ার হওয়ার জন্য কট স্কোয়ার গুলোকে আমরা 90-র কেমন গুণিতক দিয়ে ভাঙাইছি? বিজোড় গুণিতক দিয়ে ভাঙাইছি। ওকে, সো লেটস গো টু দ্য ট্র্যাক। আমরা ট্র্যাকে ফিরে যাই। প্রথম দুইটা ঠিক থাকলো, 90-র বিজোড় গুণিতক, কট স্কোয়ারটা চেঞ্জ হয়ে হবে ট্যান স্কোয়ার। আর কিচ্ছু দেখার দরকার নেই, কারণ স্কোয়ারের কারণে বাকি সব প্লাস হবে। তার সাথে অ্যাঙ্গেলটা লিখে ফেলো 39 পাই/17। সেম ভাবে পরেরটা কি? মাইনাস ট্যান স্কোয়ার 14 পাই ডিভাইডেড বাই 17। একটু সাজায় লিখলে মনে হয় ঘটনা ঘটে যাবে। সেক স্কোয়ার 14 পাই ডিভাইডেড বাই 17, তার সাথে একবারে শেষেরটা নিব, মাইনাস ট্যান স্কোয়ার 14 পাই ডিভাইডেড বাই 17 আলাদা করে নিলাম। এই দুটার থেকে যদি মাইনাস কমন নাও, তাহলে এইটা হবে সেক স্কোয়ার 39 পাই ডিভাইডেড বাই 17, আর মাইনাস কমন না হতে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস ট্যান স্কোয়ার 39 পাই ডিভাইডেড বাই 17। সো বুঝতেই পারতেছো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা 1, এটা 1। এবার কিন্তু আর 1 দুইটা যোগ আকারে নেই, বিয়োগ আকারে আছে। সো 1 -1 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। সো সাইন কজের বাইরে গিয়েও একদম একদম র্যান্ডম যে ম্যাথগুলো থাকে, দেখো সাইন স্কোয়ার কজ স্কোয়ার, সব সাইন স্কোয়ার, সব সাইন স্কোয়ার, সব কজ স্কোয়ার, র্যান্ডম ম্যাথগুলো কিন্তু বেসিক্যালি সাইন স্কোয়ার কজ স্কোয়ার দিয়ে থাকে। যেমন দেখো এটা বুয়েটে আসছে 13-14 সালে সাইন স্কোয়ারের, ঠিক আছে। আমরা র্যান্ডম ম্যাথের বাইরে গিয়েও কিন্তু সেক স্কোয়ার ট্যান স্কোয়ার বা কোসেক স্কোয়ার কট স্কোয়ার ওই ম্যাথগুলো এখন করতে পারবো। বুঝতে পারলে? এবার পরের ম্যাথটাই যাই। বুয়েটে আসছে 13-14 সালে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আগের ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, সো বুয়েটে আসছে 13-14 সালে, এটা আমরা একটু সলভ করব। সেক স্কোয়ার 3 থিটা। আচ্ছা, এইখানে একটা কাজ করি আমরা, এইখানে আর ডিগ্রিতে চিন্তা করব না। কেন করব না? কারণ থিটা মানে পাই/36, এটাকে একবারেই আমরা ডিগ্রি মোডে নিয়ে নেব। তাহলে কত হয় দেখো তো, এখানে থিটা ইজ ইকুয়াল টু পাই/36, একবারেই দেখি যদি এটাকে ডিগ্রিতে নেই কত হয়। পাই মানে 180 ডিভাইডেড বাই 36, 5 কত হইল? 5। সো এটা আমরা পাচ্ছি হলো 5 ডিগ্রি। সো
থিটা মানে যদি 5 ডিগ্রি পাই তাহলে আমাদের ম্যাথটা কি দাঁড়াচ্ছে? সো আমরা পাই সাইন স্কোয়ার 3 থিটা মানে 3 5 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 4 থিটা মানে 4 5 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 থিটা 5 5 25 ডিগ্রি। এভাবে বাড়তে বাড়তে কত পর্যন্ত? 15 থিটা মানে 5 15 75 ডিগ্রি পর্যন্ত যাবে, তাই না? ঠিকই তো আছে। 3 পাশে 15, 4 পাশে 20, 5 পাশে 25, 5 5 করে বাড়তেছে। সো সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 35 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি। সহজ, একটু বড় হচ্ছে, লেংদি হচ্ছে, বাট জিনিস খুব ইজি। 50 ডিগ্রি, সাইন স্কোয়ার 55 ডিগ্রি প্লাস, বাপরে বাপ, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 65 ডিগ্রি, সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি। বাবা, বিশাল হইল। যাই হোক, এইবার তুমি দেখো সবগুলো সাইন স্কোয়ার আছে না? সবেদ মেলানোর জন্য সাইন স্কোয়ারের সাথে তো কিছু কজ স্কোয়ার লাগবে। দ্যাট মিনস এখানে কিছু সাইন স্কোয়ারকে তাদের কোট্রাইগোনোমেট্রিক ফাংশন কজ স্কোয়ারে নিয়ে যেতে হবে। তার জন্য 90 ডেফিনেটলি বিজোড় গণিতকে ভাঙাতে হবে। এখন কাকে দিয়ে কাকে প্রকাশ করবে দেখো। 15 বিজোড় গণিতকে যদি প্রকাশ করতে চাও 15 দিয়ে তুমি এটাকে লিখতে পারো 90 মাইনাস 15। 20 দিয়ে তুমি এটাকে লিখতে পারো 90 মাইনাস 20। ওকে, দেন 25 দিয়ে তুমি এটাকে লিখতে পারো 90 মাইনাস 25। দেন 30 দিয়ে এটাকে লিখতে পারো 90 মাইনাস 30। ওকে, দেন 35 দিয়ে এটাকে লিখতে পারো 90 মাইনাস 35। কত কালার দেবো আর? 40 দিয়ে এটাকে লিখতে পারো 90 মাইনাস 40। আর এ বেটাকে আমরা কোনো চেঞ্জ জানবো না। কেন এ বেটার কোনো চেঞ্জ জানবো না? দিস ইজ দ্য রিজন যে এর মান আমরা জানি, এর মান আমরা জানি। তাহলে বিষয় কি দাঁড়াচ্ছে এক এক করে দেখো। এটা দিয়ে লাস্টেরটা কালার ম্যাচ করো। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি শুরুতেই থাকলো, এইটাকে লিখবো কি? সাইন স্কোয়ার 90 মাইনাস 15। 75 মানে হলো সাইন স্কোয়ার 90 মাইনাস 15। সো 90 এর বিজোড় গণিতক সাইন স্কোয়ারটা কজ স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার থাকার কারণে আর কোনো চিহ্ন টিহ্ন দেখবো না। সো ওইটা বেসিক্যালি হবে হলো কজ স্কোয়ার 15 ডিগ্রি। বুঝলে? এরপরে তুমি আবার কালার ম্যাচ করো। আমরা 20 দিয়ে কাকে লিখতে চাইছি? 70 কে। তাহলে সাইন স্কোয়ার 20 ডিগ্রি যদি থাকে, এটাকে লিখবো সাইন স্কোয়ার 90 মাইনাস 20। 90 এর বিজোড় গণিতক সাইন স্কোয়ারটা হয়ে যাবে কজ স্কোয়ার, চিহ্ন টিহ্ন দেখার কিছু নেই, কজ স্কোয়ার 20 ডিগ্রি। এন্ড সেম ভাবে বাকিগুলো যদি লিখি, সাইন স্কোয়ার 25 ডিগ্রি, তার সাথে কাপলিং হবে এখান থেকে কজ স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তার সাথে কাপলিং হবে এখানে, এইটা হয়ে যাবে হলো কজ স্কোয়ার 30 ডিগ্রি। তাই না? তাই তো। দেন সাইন স্কোয়ার 35 ডিগ্রি, তার সাথে কাপলিং হবে হলো এইখানে কজ স্কোয়ার 35 ডিগ্রি। দেন সাইন স্কোয়ার 40 ডিগ্রি, তার সাথে কাপলিং হবে এখানে, ওটা হয়ে যাবে কজ স্কোয়ার 40 ডিগ্রি। এন্ড সিঙ্গেল ভদ্রলোক কে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এবার আমরা জোড়া জোড়া মিলাবো, জোড়া জোড়া মিলাবো। এই এক জোড়া আলাদা করে নিলাম, এই এক জোড়া, ঠিক আছে। দেন এই এক জোড়া, দেন এই এক জোড়া, এই নিচে আছে এক জোড়া,
দেন এই এক জোড়া, এই তো মোটামুটি আমাদের জোড়া মিলানো হয়ে গেছে। প্রত্যেকটা জোড়ার মান 100, 1 2 3 4 5 6 প্লাস সিঙ্গেল ভদ্রলোকের মান কত, sin 45 এর মান 1/√2, সো sin স্কয়ার 45 মানে হলো হাফ, কত আসলো 13/2। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। সো বুয়েটে কত সালে আসছে এটা, 13-14 সালে আসছে, আসছে তো সমস্যা কি, আমরা পারছি তো, বুঝলে। এইবার আমি তোমাদেরকে বলবো যেটা, যে ম্যাথটা ফেলে রেখে আসছিলাম, এখন আমরা সেই ম্যাথটাতে যাব। সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 9 ডিগ্রি, 15 ডিগ্রি, এভাবে বাড়তে বাড়তে সাইন স্কোয়ার 177 ডিগ্রি। সো তুমি দেখো তো আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করলাম, এই ম্যাথগুলোতে যতগুলো নাম্বার অফ টার্ম ছিল, এগুলো কিন্তু লিখতে অত বেশি কষ্ট হয়নি, খুব বেশি টার্ম ছিল না, খুব বেশি টার্ম ছিল না। সবচেয়ে বেশি টার্ম আমরা গিয়ে পাইছি কোনটাতে, এটাতে, এটাতে ম্যাক্সিমাম টার্ম পাইছি, তাও অত বেশি না, 2 4 6 8 10 12 13টা। বাট এইটাতে তুমি বুঝতেছো কতগুলো টার্ম হবে, 3 9 15 6 6 করে বাড়তেছে, এরকম 177 পর্যন্ত। এতগুলো টার্ম তো আমাদের লেখা পসিবল না। তাহলে আমরা করব কি এই ম্যাথটা, এইটা একটু ডিফারেন্ট ভাবে সলভ করব, এটা একটু ডিফারেন্ট ভাবে আমরা সলভ করব। কিভাবে, আমরা প্রথমে একটা কাজ করি, দেখো তো এখানে প্রথম পদ a ইজ ইকুয়াল টু কত, 3, শেষ পদ ইজ ইকুয়াল টু কত, 177। সাধারণ অন্তর যেটাকে আমরা n দিয়ে প্রকাশ করি, সাধারণ অন্তর কত 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 করে বাড়তেছে, 6 6 করে না, 3 6 বেড়েছে 9, 9 6 বেড়েছে 15, 15 6 বেড়ে 21 হবে, দ্যাট মিন্স সাধারণ অন্তর হলো 6। না, একটু ভুল বলছি, সাধারণ অন্তর হলো d দিয়ে প্রকাশ করা হয়, d। আর আমরা ধরে নিচ্ছি পদ সংখ্যা n টা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সূত্র এটা জানি কিনা দেখো তো, এই ফর্মুলা আমরা জানি কিনা, শেষ পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই ফর্মুলা কিন্তু আমরা জানি, এটা আমরা এসএসসি তে শিখছি, তাই না, মানে ছোট ক্লাসে শিখে আসছি এটা আমরা এসএসসি থেকে, হ্যাঁ মেবি, অথবা তার থেকেও ছোট ক্লাসে। এবার শেষ পদ আমাদের কত আছে, 177 ইকুয়াল এ মানে প্রথম পদ, প্রথম পদ 3 প্লাস পদ সংখ্যা n যেটা জানি না -1 ইন্টু সাধারণ অন্তর d কত 6। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে n এর মানটা বের করে ফেলবো, দেখি কত আসে। সো n -1 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 174। এখান থেকে যদি আমরা n চাই, 174 কে 6 দ্বারা ভাগ করে তার সাথে 1 যোগ করো, 174 ডিভাইডেড বাই 6, তার সাথে যোগ হবে 100, পদ সংখ্যা কয়টা, 30টা। সো n এর মান 30, দ্যাট মিন্স এখানে পদ সংখ্যা কয়টা, 30টা। সো 30টা পদ লেখা কি যা তা বিষয়, বিষয় না। এবার তুমি খেয়াল করো, 30টা পদ মানে এখানে কিন্তু কোনো সিঙ্গেল টার্ম থাকা পসিবল না, 30টা পদ মানে এখানে ভেরি পারফেক্টলি 15টা কাপল থাকবে। আই রিপিট, 30টা পদ মানে এখানে কোনো সিঙ্গেল ভদ্রলোক থাকা পসিবল না, এখানে পারফেক্টলি 15টা কাপল থাকবে। এবং আমি যদি সামহাও দেখাতে পারি প্রত্যেকটা কাপলের মান 1, এবং এখানে সবগুলা কাপল কিন্তু যোগ আকারে আছে, তাহলে 15টা কাপলের মান কত হবে, 15। সো দেখো তো কাপলগুলো এইভাবে আছে কিনা, শুরুরটা 3, তার সাথে 93, এইটার কাপল না। এখন কেন এটা কাপল, সবগুলা সাইন স্কোয়ার, আমার অভেদক মেলানোর জন্য কিছু কোট্রাইগোনোমেট্রিক ফাংশন কজ স্কোয়ার বানাতে হবে, কজ স্কোয়ার বানানোর জন্য 90 এর বিজোড় গুণিতকে নিতে হবে, তাই কি না। 90 ডিগ্রির সাথে 3 যোগ করলে 93, তখন এই 93টা সাইন স্কোয়ার থেকে কজ স্কোয়ার হয়ে যাবে। সেম ভাবে 9 না, ওকে 6 না, 9 ডিগ্রি, তার সাথে কাপল মিলবে কার, 99 ডিগ্রি। 15 ডিগ্রি, তার সাথে কাপল মিলবে কার, 105 ডিগ্রি। সো এইভাবে কাপল মিলতে মিলতে মোট এখানে কয়টা জোড়া পাওয়া যাবে, 15টা জোড়া পাওয়া যাবে, যেখানে প্রত্যেকটা জোড়ার মান 1। সো আমরা যদি এটা লিখি, সুতরাং এখানে
সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এরূপ 15টি অভেদ পাওয়া যাবে যার প্রতিটির মান ইজ ইকুয়াল টু 1। সুতরাং 15টি অভেদের মোট মান, একটার মান যদি 1 হয় তাহলে 15টার মোট মান কত হবে? 15, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। আমি বোঝানোর জন্য অনেক কথা লিখছি, অনেক কিছু লিখছি, বাট জিনিসটা কিন্তু খুবই ইজি। এডমিশন টেস্টে আসলে বা এমসিকিউতে তোমাদের কিন্তু এত কষ্ট আর করতে হবে না, কেমন? এত কষ্ট আর করতে হবে না, তোমরা জিনিসটা বুঝে গেলে কিন্তু দুম করে অ্যান্সার লিখে দিতে পারবা 15। তোমার খাতায় যেন থেকে যায় বিষয়টা, পরবর্তীতে যেন তোমার স্লাইড দেখে বুঝতে অসুবিধা না হয়, এই জন্য আমি এটা রেখে দিলাম। এই মাসি তো ভয়ঙ্কর মাসি, যাই হোক, একদম ওর আপদ বিদায় করে দিছে, ধ্বংস বানাইছে ওরে মাসি। দেখছিস, এই বিষয়টা এরকম, বেশি ওড়া যাবে না। এই বেশি উঠতে গেলে এই মাসির মতো হবে, বেশি ওড়া যাবে না, মাসির মতো হওয়া যাবে না, ঠিক আছে? যতখানি উড়লে তুমি আবার পারফেক্টলি ল্যান্ড করতে পারবা, ততখানি উড়লেই হবে, বেশি ওড়া যাবে না, তাহলে এর মতো ক্র্যাশ করবে। ওকে, সো মাসি মাসির মতো থাক। ব্যাস, এই টপিক নিয়ে তাহলে কথা শেষ। আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের স্কোয়ার থাকলে যে ধারাগুলো, এগুলো নিয়ে আমরা কথাবার্তা শেষ করে ফেলছি, ঠিক আছে? ওকে, চলো এইবার আমরা যেটা শিখবো সেটা হলো ট্যান বা কটের গুণ আকার। আমরা কি ক্লাসের কত দূরে আসছি? ও, আমরা তো অলমোস্ট ক্লাসের শেষের দিকে চলে আসছি। ট্যান বা কটের গুণ আকার, এখানে নিয়মটা আমি লিখে রাখছি। সবচেয়ে ছোট কোণটিকে থিটা ধরে নেব। ওকে, গ্রেট। সবচেয়ে ছোট কোণটিকে থিটা ধরবো, এরপর সেটিকে π/2, এই যে 2 লেখাটা ওঠে নেই, এরপর সেটিকে π/2 তে প্রকাশ করব। এইটা কি, কেন, বোঝার চেষ্টা করো না, বুঝলে গোলমাল লেগে যাবে। আমি গোলমালটাকে ভেঙে দিই, তারপরে তুমি বুঝো। আর একটা কথা লিখছি, প্রথম ম্যাথটা খেয়াল করো, কারণ প্রথম ম্যাথটা তুমি বুঝলে পরের ম্যাথগুলো তোমার বুঝতে সহজ হবে। দেখো কি বলছে, অনেকগুলো ট্যান গুণ আকারে আছে, প্রুফ করতে বলছে এটা 1। আমাদের কাজ কি? সবচেয়ে ছোট কোণটিকে থিটা ধরা, এটা প্রথম কাজ। তুমি এখানে অ্যাঙ্গেলগুলোর দিকে তাকাও তো, সবচেয়ে ছোট কোণকে π/12 না? তাহলে শুরুতেই তুমি লিখবা ধরি π/12 ইজ ইকুয়াল টু থিটা। বলছে এরপর সেটিকে π/2 তে প্রকাশ করবো। সো এইটাকে যদি π/2 তে প্রকাশ করতে চাই, এরকম লেখা যায় না বিষয়টা? 12 থিটা ইজ ইকুয়াল টু পাই, আর গুণ করে দিছি। সো 6 থিটা ইজ ইকুয়াল টু π/2। 6 থিটা ইজ ইকুয়াল টু π/2। সো আমরা π/2 তে প্রকাশ করছি। বুঝছো বিষয়টা কেমন হয়েছে? এবার তুমি ম্যাথে আসো। তাহলে ম্যাথের লেফট সাইডটাকে আমরা কি পাচ্ছি? সব ভ্যালু ট্যালু ইনপুট করে, মানে সব এক্সপ্রেশন আমরা এবারে কি দাঁড়াচ্ছে আমাদের? π/12 মানে থিটা, তাহলে tan π/12 মানে tan থিটা, tan 5টা π/12 মানে tan 5 থিটা, tan 7টা π/12 মানে tan 7 থিটা, tan 11টা π/12 মানে tan 11 থিটা। ওকে, দেন যেহেতু সব গুণ আকারে আছে, সো তুমি যদি 1 মিলাতে চাও, tan এর সাথে কিছু 1/tan লাগবে না? আই রিপিট, যেহেতু সব গুণ আকারে আছে আর 1 প্রুফ করতে বলছে, তাহলে তোমার কাটাকাটি করে তো 1 বানাতে হবে। tan এর সাথে কিছু 1/tan লাগবে, আর ওই 1/tan মানে অ্যাকচুয়ালি কি? কট। তার মানে তোমার বুঝতে হবে দুইটা tan ঠিক রেখে আর দুইটা tan কে কট বানাইতে হবে। আর tan কে কট বানানো মানে কি? tan এর কোট্রাইগোনোমেট্রিক ফাংশনে যাওয়া। সো 90 এর বিজোড় গুণিতকে ভাঙাতে হবে, দ্যাটস ওয়াই আমরা 90 এর বিজোড় গুণিতক বা 1 × 90 একটা আলাদা করে নিছি। তাহলে দাঁড়াচ্ছে কি ম্যাথটা দেখো তো, tan থিটা থাকলো, tan 5 থিটা থাকলো, tan 7 থিটাকে আমরা লিখবো কি? tan 6 থিটা প্লাস থিটা। বুঝছো বিষয়টা? কারণ 6 থিটা মানে π/2,
6 থিটা মানে পাই বাই 2 90 এর বিজোড় গুণিতক, তখন টেনটা কিন্তু চেঞ্জ হয়ে কোট্রাইগোনোমেট্রিক ফাংশন কট হয়ে যাবে। সেম ভাবে টেন 11 থিটাকে আমরা কি লিখবো 6 থিটা প্লাস 5 থিটা। 6 থিটাটা থাকতে হবে কারণ পাই বাই 2 মানে 6 থিটা, সো 6 থিটা রেখে তারপরে আর যতখানি দরকার ততখানি লিখছি। সো tan থিটা থাকলো, tan 5 থিটা থাকলো। এবার তুমি ভালো করে বুঝো 6 থিটা মানে পাই বাই 2 বা 90, সো 1 ইনটু পাই বাই 2 বা 1 ইনটু 90, 90 এর বিজোড় গুণিতক tan চেঞ্জ হয়ে কি হবে cot 92 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড এখানে কিন্তু স্কয়ার নাই, সো কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে টেনটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চিহ্ন দেখতে হবে, পরেরটা না, ট্রাইগোনোমেট্রিক ফাংশনের, কোট্রাইগোনোমেট্রিক ফাংশনের না, যেটা থেকে আসছে ওটার চিহ্ন দেখতে হবে। সো ওটার চিহ্ন সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সো মাইনাস কট থিটা। সেম ভাবে পরেরটা 6 থিটা মানে পাই বাই 2, কয়টা পাই বাই 2 একটা, সো 1 ইনটু 90, 90 এর বিজোড় গুণিতক tan চেঞ্জ হয়ে কি হবে cot 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে টেনটা নেগেটিভ, সো মাইনাস cot 5 থিটা, মাইনাস কয়টা দুইটা, দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে। সো দাঁড়াচ্ছে কি tan থিটা tan 5 থিটা, দুইটা মাইনাসে প্লাস হয়ে গেল, cot থিটা মানে এটাকে লিখবো 1 ডিভাইডেড বাই tan থিটা, cot 5 থিটাকে লিখবো 1 ডিভাইডেড বাই tan 5 থিটা। এগুলো সব গুণ আকারে আছে। সো এবার তুমি তাহলে দেখো এটা এটা চলে যাবে, এটা এটা চলে যাবে, গেলে আলটিমেটলি এখান থেকে আমাদের কত চলে আসবে 1, এবং 1ই কিন্তু আমাদের রাইট সাইডে দেয়া আছে। সো আমাদের যা প্রুফ করতে বলছে আমরা কিন্তু পেয়ে গেছি। সো প্রথম ম্যাথটা বুঝছো, এখন প্রথম ম্যাথটা যদি বোঝো দ্বিতীয় ম্যাথটা দেখো তো, বুয়েটে আসছে 11-12 সালে, বুয়েটে আসছে 11-12 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু বড় একটু বড় একটু বড় একটু বড়, সো হোক না একটু বড়, প্রবলেম নাই, আমরা সলভ করে ফেলবো, আমরা সলভ করে ফেলবো। এই ক্লাস শেষ করে ক্লাসের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোমওয়ার্কের পিডিএফ দেয়া থাকবে, ক্লাস পিডিএফ তো থাকবেই, হোমওয়ার্কের পিডিএফও থাকবে, যেটা অ্যাজ ইউজুয়ালি ক্লাসগুলোর সাথে দেয়া হয়। সো তুমি ডেফিনেটলি অবভিয়াসলি ওই হোমওয়ার্ক কিন্তু করে ফেলবে, যদি হোমওয়ার্কগুলো করতে পারো তাহলে এই ক্লাস নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। আর সেম ভাবে আমরা প্রিভিয়াস ক্লাসের যেরকম শর্টকাট বা ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দিয়ে দিছি, এই ক্লাসেরও কোথায় কোথায় শর্টকাট আছে বা কোনটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো আমি দিয়ে দিব, প্যারা নেওয়ার কোনো কারণ নেই, আমি দিয়ে দেবো, ঠিক আছে, একদম প্যারা নিও না। আচ্ছা তো আসো, এইখানে ধরাধরির কিছু নেই, কেন নাই, আগেরটায় সবে পাই বাই 12 5 বাই 12 ভ্যান ত্যান ছিল, এই জন্য সবচেয়ে ছোটটাকে থিটা ধরছি। এখানে ধরাধরির কিছু নেই কারণ অলরেডি থিটা ইকুয়াল টু পাই বাই 20 দেওয়া আছে, আমরা লিখে ফেলি থিটা ইকুয়াল টু পাই বাই 20। সো এখানে ধরার কাজটা নাই, নাই, তাহলে এখানে পরের কাজটা আছে, পরের কাজটা কি ছিল, পাই বাই 2 তে প্রকাশ করো, কেমনে, আর একটু গুণ করো তো, 20 থিটা 20 থিটা ইজ ইকুয়াল টু পাই, তাহলে এখান থেকে আমরা পাবো 10 থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2, পাইলাম, পাই বাই 2 তে প্রকাশ করা শেষ। এখন আমরা ম্যাথটা তুলব, আমাদের লেফট সাইড কি একটু বড় একটু বড়, থিটা 3 থিটা 5 থিটা 2 2 করে বাড়ছে 19 পর্যন্ত, বাপরে বাপ। সো কট থিটা কট 3 থিটা তুলতে হবে, কোনো উপায় নেই, কট 5 থিটা, এগুলো শর্টকাট আছে, প্যারা নিও না, শিখাই দিব ক্লাসের পরে, আর একটা ভিডিওতে শিখাই দিব। থিটা 3 থিটা 5 থিটা 7 থিটা, তারপর একটা কত হবে কট 9 থিটা, 2 বাড়লো কট 11 থিটা, 2 বাড়বে কট 13 থিটা, 2 বাড়বে কট 15 থিটা, 2 বাড়বে কট 17 থিটা। একটা ওইখানে লিখে ফেলতে হবে, পরের লাইনে যাওয়ার কোনো মানেই হয় না। ওকে, ইন্টু কট 19 থিটা। এইবার সেম জিনিস, যেহেতু প্রুফ করতে বলছে -1, সো তুমি সাইনটা চিন্তা না করে 1 তো আনতে হবে, তার মানে কটের সাথে কিছু 1 বাই কট, আর 1 বাই কট মানে কি 10, সো কিছু কটকে 10 বানাইতে গেলে 90 এর বিজোড় গুণিতক, আর 90 এর বিজোড় গুণিতকের জন্যই তো আমরা 10 থিটা মানে পাই বাই 2 এটা রেখে দিছি। সো এই 10 থিটাটুকু ইউজ করে এবার দেখো কি কি কাজ করতে পারি। ফার্স্ট অফ অল এই পর্যন্ত ঠিক রাখলাম,
আবারও কি কোথাও মাছি বসছে নাকি? এই পর্যন্ত ঠিক রাখলাম, ঠিক আছে, রাখলাম। এবার 11 থিটাকে আমি লিখবো কট 10 থিটা প্লাস থিটা, বুঝছো? 10 থিটা ইকুয়াল টু π/2। সো যখনই আমি 10-এর বড় পাবো তখনই আমার টার্গেট থাকবে বড়গুলোকে 10 দিয়ে প্রকাশ করা। এখানেও সেম জিনিস, 6 থিটা মানে π/2 ছিল, সো যখনই 6 থিটার বড়গুলো পাইছি সেগুলোকে 6 থিটা দিয়ে প্রকাশ করছি, বুঝছো? ওকে, তাহলে 13 থিটা মানে কি হবে? কট 10 থিটা প্লাস 3 থিটা। 15 থিটা হবে কট 10 থিটা প্লাস 5 থিটা। 17টা হবে কট 10 থিটা প্লাস 7 থিটা। 19টা হবে হলো কট 10 থিটা প্লাস 9 থিটা। বুঝতে পারলে? এবার আসো, এবার আসো, একটু সেপারেট করে রাখি এই জিনিসটুকুকে, এটা আলাদা থাক, নাহলে পরে প্যাচ লেগে যাবে। সো যে পর্যন্ত কোনো টেনশন নাই সে পর্যন্ত থাকলো থাকলো। এবার তুমি দেখো এক এক করে ভাবো। 10 থিটা মানে কি? π/2, একটা π/2, সো 90-র বিজোড় গুণিত কট চেঞ্জ হয়ে 10 হবে। এখন ওই π/2-র সাথে প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু কট নেগেটিভ, সো কট চেঞ্জ হয়ে 10 হবে। আবার সেকেন্ড কোয়াড্রেন্টে কট নেগেটিভ হওয়ার কারণে -10 থিটা। সেম ভাবে এইটা কি হবে? -10 3 থিটা। এইটা কি হবে? -10 5 থিটা। এটা হবে -10 7 থিটা। এন্ড দেন এইটা হবে হলো -10 9 থিটা। সো তুমি এইবার আসো, কয়টা মাইনাস? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বিজোড় সংখ্যক মাইনাস, সো সামনে একটা -1 আলাদা রেখে দিলাম। এবার আসো, মাইনাসের কাজ কিন্তু শেষ, চিহ্নের কাজ শেষ, চিহ্নের কাজ শেষ থাকলো। এবার এখান থেকে হিসাব করা শুরু করো। 10 থিটা মানে 1 ডিভাইডেড বাই কট থিটা। 10 3 থিটা মানে 1 ডিভাইডেড বাই কট 3 থিটা। 10 5 থিটা মানে 1 ডিভাইডেড বাই কট 5 থিটা। পরেরটা 1 ডিভাইডেড বাই কট 7 থিটা। তারপর একটা 1 ডিভাইডেড বাই কট 9 থিটা। থিটা থিটা 3 থিটা 3 থিটা 5 থিটা 5 থিটা 7 7 9 9 সবগুলো চলে গেলে ওখানে 1, সো -1 এর সাথে 1 গুণ করলে আলটিমেটলি অ্যান্সার হলো -1, এন্ড দিস ইজ দ্য রাইট সাইড, দিস ইজ দ্য রাইট সাইড। বুঝে আসছে? বুঝে আসছে? বুঝছো তো না? এন্ড দ্য ভেরি লাস্ট কোয়েশ্চেন অফ টুডে, এই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, এই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। এটা কিতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আগের ম্যাথে 3 স্টার দেই নেই, দিছি। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। শোনো, এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় হর হামেশাই কট চেঞ্জ করে আবার 10 দিয়ে দেয়, সো ভয় পাওয়ার কারণ নাই, বুঝছো? একদমই ভয় পাওয়ার কারণ নেই। আবার 19 পর্যন্ত না থেকে অনেক সময় দেখবো 17 পর্যন্ত থাকে, তখন এই দিকে বুঝছো 19 পর্যন্ত না থেকে 17 থাকে, সো হোয়াট এভার, এইভাবে তুমি চিন্তা করে করবা আর কি। আবার বাড়ায়ও থাকতে পারে, এরকম অনেক কিছু হইতে পারে, এগুলো তোমার খুব মাথা ঠান্ডা রেখে সলভ করতে হবে। দেন আমরা আমাদের আজকে লাস্ট কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো তো ম্যাথটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা। আমরা একটু লিখি, এখানে লেফট সাইডটা অ্যাকচুয়ালি কি? দেখো ফাংশন অফ থিটা মানে ট্যান থিটা, সো ফাংশন অফ থিটার জায়গায় লিখলাম ট্যান থিটা। আমি একটু সময় কমাই নিয়ে আসার জন্য কিছু জিনিস আমি স্কিপ করে লিখতেছি, বাট বলে দিচ্ছি আমি। এবার ফাংশন অফ থিটা মানে যদি ট্যান থিটা হয়, ফাংশন অফ থিটার জায়গায় ট্যান থিটা, সো ফাংশন অফ 2 থিটা মানে কি হবে? ট্যান 2 থিটা, রাইট? ট্যান 2 থিটা। ফাংশন অফ 3 থিটা মানে কি হবে? ট্যান 3 থিটা। বাড়তেছে না এক এক করে, 1 2 3, সো এভাবে বাড়তে 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 একটা সময় গিয়ে কি হবে? ট্যান
2n minus 3 theta into tan 2n minus 2 into theta, আর লাস্টের টার্মটা হলো tan 2n minus 1 into theta। বুঝলে? তাই কিন্তু হবে, এক এক করে বাড়তেছে। সো এই দিকে যদি এক এক করে বাড়ে, উল্টা দিকে থিঙ্ক করো তো এক এক করে কমতেছে না। সো 2n minus 1 এর ঠিক আগেরটা কি 2n minus 2, তার ঠিক আগেরটা কি 2n minus 3, এভাবে কমতে 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 3 2 1 পর্যন্ত। ঠিক আছে, ওকে গুড। এইবার আমরা একটু বুঝতে চাই যে এখানে পদ সংখ্যা জোড় না বিজোড়। দেখো তো শুরু হয়েছে কত দিয়ে, 1 1 2 3, এভাবে বাড়তে বাড়তে 2n minus 1, 2n minus 1 কি বিজোড় না? 2n minus 1 এইটা মিন করে হলো বিজোড় সংখ্যা। তার মানে আমার এখানে বিজোড় সংখ্যক পদ আছে, আমার এই সিরিজটার মধ্যে বিজোড় সংখ্যক পদ আছে। এবার তোমাকে আমি আরেকটা জিনিস বুঝাই। যখন বিজোড় সংখ্যক পদ এইভাবে থাকে 1 2 3, তুমি বলো তো এই মধ্য পদটা আমি যদি বের করতে চাই, তাহলে প্রথমটা এবং শেষেরটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলেই হচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস 3 প্লাস 1/2 পাচ্ছি কত 2। বুঝছো? সো মধ্যপদ যদি পেতে চাই, মধ্যপদ একটা, যখন বিজোড় সংখ্যক টার্ম মধ্যপদ কয়টা একটা, এবং মধ্যপদটা পাওয়ার জন্য প্রথমটা শেষেরটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই হচ্ছে। আর একবার দেখো 1 2 3 4 5 বিজোড় সংখ্যক পদ। সো বিজোড় সংখ্যক পদ হয় মধ্যপদ কয়টা একটা, এবং ওই মধ্যপদটা দেখো তুমি কিভাবে পেতে পারো, প্রথমটা এবং শেষেরটা যোগ করো করে 2 দিয়ে ভাগ করো, পাইছো? ওকে ফাইন। সো আমরা এখানেও বুঝলাম 2n minus 1 বিজোড় মানে এখানে টোটাল বিজোড় সংখ্যক পদ আছে। তো যেহেতু টোটাল বিজোড় সংখ্যক পদ আছে, তাহলে মধ্যপদ যদি আমরা বের করতে চাই, প্রথমটা এবং শেষেরটা যোগ করতে হবে। সো 1 প্লাস 2n minus 1 ইন্টু থিটা ডিভাইডেড বাই মধ্যপদ এটা। এখানেও থিটা আছে, 2n minus 1 এর সাথে থিটা আছে, থিটা একবারে কমন নিয়ে এখান থেকে 1, ওখান থেকে 2n minus 1 ইন্টু থিটা। তাহলে মধ্যপদ কত হচ্ছে দেখো তো, 1 1 চলে যাবে, 2n/2 মানে n থিটা। সুতরাং n তম পদ মধ্যপদ, n তম পদ মধ্যপদ, n তম পদ মধ্যপদ। বুঝলে? আচ্ছা গ্রেট। এবং এটার মান কত হয় দেখো তো, এই লাইন বরাবর এটার মান বের করে ফেলো তো। 4n থিটা মানে যদি হয়, আচ্ছা সুতরাং n তম পদ মধ্যপদ, এখানে তো একটা জিনিস একটু হয়নি, এখানে মধ্যপদটা যখন বের করতেছি আমরা, এখানে তো একটা ট্যান আছে, আছে না? ট্যান আছে তো। আচ্ছা বিষয়টাকে এইভাবে না লিখে একটু অন্যভাবে লিখতে চাই আমরা। কিভাবে দেখো, এই থিটাটা না লিখে, এতটুকু না লিখে আমরা লিখবো মধ্যপদ হইল n তম পদ। বুঝলা? এইখানে আমরা লিখলাম মধ্যপদ হইল প্রথমটা এবং শেষটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এততম পদ। ঠিক আছে, এইবার তুমি শোনো। সুতরাং মধ্যপদের মান, সুতরাং মধ্যপদের মান, মধ্যপদের মান কত হবে বাবা? প্রত্যেকটা টার্মের সাথে ট্যান আছে না, ট্যান থিটা, ট্যান 2 থিটা, ট্যান 3 থিটা, এইভাবে তো চলতেছে। তাহলে n তম পদ যদি মধ্যপদ হয়, প্রথম পদে 1 থিটা, দ্বিতীয় পদে 2 থিটা, তৃতীয় পদে 3 থিটা, তাহলে n তম পদের জন্য কি হবে, ট্যানের সাথে n থিটা। গট ইট? প্রথম পদে ট্যানের সাথে 1 থিটা, দ্বিতীয় পদে ট্যানের সাথে 2 থিটা, তৃতীয় পদে ট্যানের সাথে 3 থিটা। তাহলে যখন n তম পদ, মধ্যপদ মানে কি n তম পদ, সো n তম পদের জন্য ট্যানের সাথে কি হবে, n থিটা। এবার তুমি আসো 4n থিটা মানে যদি পাই হয়, আমাদের সুন্দর করে বলা আছে 4n থিটা মানে কি পাই। সো 4n থিটা মানে পাই হলে n থিটা মানে কি পাই বাই 4। সো tan ইনটু n থিটার জায়গায় পাই বাই 4, পাই বাই 4 মানে 45, আর tan 45 ডিগ্রির মান 1। তার মানে আমরা এতখানি শিওর মধ্যপদের মান 1। আবার এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, একদম শুরুর পদ আর একদম শেষের পদ, এই দুইটাকে তুমি একটু গুণ করো তো। tan থিটা ইনটু tan
2n মাইনাস 1 ইন্টু থিটা, গুণফলটা কত আসে, tan থিটা থাকলো। এবার বুঝো 4n থিটা মানে যদি পাই হয় তাহলে 4n মানে কি পাই বাই থিটা, সো 2n মানে কি হবে পাই বাই 2 থিটা, 2n মানে পাই বাই 2 থিটা। সো tan এর ভিতরে 2n এর জায়গায় আমরা কি লিখবো পাই বাই 2 থিটা মাইনাস 1 ইন্টু থিটা, বাইরের থিটাটা যদি গুণ করে দেই tan থিটা ইন্টু tan পাই বাই 2 মাইনাস থিটা, বাইরের থিটাটা ভিতরে গুণ করে দিছি, এন্ড পাই বাই 2 থিটা, পাই বাই 2 মাইনাস থিটা মানে কি cot থিটা, সো tan থিটা ইন্টু cot থিটা। এটা আমাকে কত রেজাল্ট দিল 1, বুঝলে। আবার আবার আরেকটা জিনিস দেখাবো, একবার প্রথমটা শেষেরটা নিয়ে কাজ করছি, এবার প্রথম থেকে 2 নাম্বারটা শেষ থেকে 2 নাম্বারটা নিয়ে কাজ করো। tan 2 থিটা ইন্টু tan, একবারে থিটাটা ভিতরে গুণ করে দাও তো, 2n থিটা মাইনাস 2 থিটা, কি বিষয় দাঁড়ায় tan 2 থিটা ইন্টু 4n থিটা মানে যদি পাই হয় তাহলে 2n থিটা মানে কি পাই বাই 2, tan পাই বাই 2 মাইনাস 2 থিটা, এটা আসবে হলো cot 2 থিটা, সো tan 2 থিটা ইন্টু cot 2 থিটা, এটারও ক্যালকুলেশনে কত আসবে 1। তাহলে তুমি খেয়াল করে দেখছো মধ্যপদের মান 1, আবার মধ্যপদ থেকে সমদূরবর্তী, একবারে শুরু একবারে লাস্ট, মধ্যপদ থেকে এটা দূরত্ব যায় এটার দূরত্বটা, আবার এদিক থেকে 2 নাম্বার শেষ থেকে 2 নাম্বার, মধ্যপদ থেকে ওদের দূরত্ব সেম না, অর্থাৎ মধ্যপদ থেকে সমদূরবর্তী পদদ্বয়ের গুণফলও কত হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি না এখানে মধ্যপদের মান is equal to 1 এবং মধ্যপদ হতে সমদূরবর্তী, মধ্যপদ হতে সমদূরবর্তী পদদ্বয়ের গুণফল is equal to 1। সেইভাবে যতগুলা জোড়া পাওয়া যাবে সবগুলার গুণফল 1, দ্যাট মিন্স আলটিমেটলি সব 1, সুতরাং লেফট সাইডের সবগুলোর মান কত 1 is equal to রাইট সাইড, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। বুঝলে? তো আশা করি বিষয়টা বুঝছো। সো আমরা এই ভিডিওতে পুরো একদম ব্রডলি বেসিক বুঝায় কনসেপ্ট বুঝায় ডিটেইল সলভ কিন্তু দেখাইছে। সো এই ক্লাসটারই আর একটা শর্টকাট ক্লাস, এবং যেখানে যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় সেগুলো নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সো ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, ভাইয়াকে তোমার ফ্রেন্ডদের কাছে পৌঁছে দাও। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।